বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আসাদুল্লাহ আবারও একবার আপনাদের সাথে যুক্ত হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদেরকে আল কোরআনের নাজিলকৃত সর্বপ্রথম সূরা আল আলাকের 5টি আয়াত শোনালাম, যার অর্থ: পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু, তিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। প্রিয় শ্রোতা বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা আল কোরআনের এই 5টি আয়াতের মাধ্যমে স্রষ্টা ও সৃষ্টি সম্পর্কে জ্ঞান অন্বেষণ করার জন্য প্রত্যেক নরনারীর উপর বিদ্যা শিক্ষাকে ফরজ করেছেন। সর্বোপরি সমগ্র মানবজাতি এবং তাদের উপর আরোপিত শিক্ষাকে সম্মানিত করেছেন। আদর্শ শিক্ষার মাধ্যমে একজন মানুষ কিভাবে অপরকে সেবা দেবে, কল্যাণ করবে, সম্মান করবে এবং নিজেও সম্মানিত হবে, তারই ধারাবাহিকতার একটি দিক নির্দেশনামূলক চিন্তার প্রতিফলন আজকের আমার এই আলোচনা পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, এর আগের 2টি পর্বে আমার বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর সাহেব সম্পর্কে 2-1টি কথা বলেছিলাম। আমার বাবার 2004 সালে প্রকাশিত গ্রন্থ পড়ালেখা কেন করবে, কিভাবে করবে, বইটির মূল বিষয়বস্তুর সাথে মিল রেখে নিজস্ব বিশ্লেষণ ও ভাবনার আলোকে স্বল্প পরিসরে শিক্ষা বিষয়ক আলোচনা পর্বটি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। পড়ালেখা কেন করবে, কিভাবে করবে গ্রন্থটির অর্থবহ কয়েকটি উপদেশ ও বাণী আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা এই আলোচনার সাথে বাবার লেখা বইটির সার অর্থমিল খুঁজে পান। আলোচ্য গ্রন্থের অর্থবহ 2টি কথা হলো এইরকম: 1, পড়ালেখা স্বার্থপরের মতো শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য নয়, বরং আমাদের আশেপাশের গরিব দুঃখীদেরকেও আমাদের শিক্ষা দীক্ষা ও সুখ সম্পদের অংশীদার করে তাদেরকে উন্নত জীবন যাপনে উৎসাহিত করা। তাছাড়া পড়ালেখা করেও অনেকে অমানুষ থেকে যায়, কাজেই পড়ালেখার সাথে কিভাবে সৎ ও আদর্শ মানুষ হতে হবে, এই ধরনের কিছু সুস্পষ্ট পথনির্দেশ এই বইটিতে দেওয়া হয়েছে। বইটি আপনাদের সংগ্রহে রাখলে আশা করি উপকৃত হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা পর্বটিতে আপনারা যেন আরও অধিক মনোযোগী হতে পারেন, তাই এর পূর্ব প্রস্তুতির কিছু খুঁটিনাটি তথ্য আপনাদেরকে আগাম জানানোর প্রয়োজন মনে করছি। 1700 দশকের শেষের দিকে আমেরিকার শিক্ষাবিদ প্রেসম্যানের মতে, হিউম্যান বিইং ইজ নট ইন এনি সেন্স এ হিউম্যান বিইং টিল হি ইজ এডুকেটেড। শিক্ষাবিদের এই বাণীর সঙ্গে শ্রদ্ধা, অবনত শিক্ষা, নিরহংকার শিক্ষা, অনুকরণীয় শিক্ষা ইত্যাদি উপকরণ ও উদাহরণের মিশ্রণে আমার সীমিত জ্ঞানের চর্চায় একটি সৃষ্টিশীল শব্দচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমি আমার বাছাইকৃত 2 মেরুর 2জন প্রিয় ব্যক্তি এবং তাদের নিরহংকার শিক্ষার মাধ্যমে স্ব কর্মক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার কিছু অনুকরণীয় সত্য ঘটনা আমার এই আলোচনাটির মূল বিষয়বস্তু হিসেবে সংযুক্ত করেছি। ভিন্ন আঙ্গিকের এই বিশেষ পর্বটি আশা করি আপনাদের কাছে কম বেশি উপভোগ্য হবে। A simple student, a nice doctor, and finally a great president. হ্যাঁ, তিনি হলেন আমার বাছাইকৃত প্রিয় মানুষের একজন, ভুটানের প্রেসিডেন্ট লোটে শেরিং, যার শিক্ষা এবং সাফল্যের কথা দিয়ে আলোচনার প্রথম পর্বটি শুরু করছি। লোটে শেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় একসময় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য সেই কলেজের কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হন।
তারা সবাই ওনাকে অ্যাপেন্ডিসাইটিসের পেইনের পরিবর্তে রং ডায়াগনোসিস করে গ্যাস্ট্রিক পেইনের মেডিসিন প্রেসক্রাইব করে দায়সারা দায়িত্ব পালন করেছিল, যার কারণে লোটে শেরিংকে বেশ ভুগতে হয়েছিল। পরবর্তীতে প্রফেসর মোহাম্মদ খাদেমুল ইসলাম স্যারের নজরে বিষয়টি আসলে ওনার তত্ত্বাবধানেই লোটে শেরিং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি লোটে শেরিং ভুটানের প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশ সফরে এসে তার বিদ্যাপীঠ ময়মনসিং মেডিকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে এই দায়সারা ঘটনার স্মৃতিচারণ করে উপস্থিত সকল ডাক্তারদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ করে বলেন, রোগীদের সাথে সবসময় আন্তরিকভাবে কথা বলতে হবে, রোগীদের আপন ভাবতে হবে। আমাদের এই উপমহাদেশের অধিকাংশ রোগীই দরিদ্র, তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে প্রেসক্রিপশন লিখতে হবে, তবেই আমরা প্রথমে ভালো মানুষ এবং পরে ডাক্তার হিসেবে আনন্দবোধ করব। এই স্মৃতিচারণে লোটে শেরিং এর পেশার প্রতি তার পবিত্র দায়িত্ববোধ ও দেশপ্রেমের আদর্শ ফুটে উঠেছে। আমার ঠিক ওই সাল ও ডেটটা আমার ঠিক মনে নাই। আমি 4th ইয়ারে ছিলাম। 4th ইয়ারে আমার ওয়েস্ট ব্লক 20 নম্বর রুমে বাত মারাইছিলাম। ওই ইভিনিংয়ে আমার কিছু কে জানি আমার পেটে ব্যথা করতেছিল। অ্যারাউন্ড 9টার দিকে আমি একবার বমিও করেছি। তারপরে সকালের দিকে আমি এবং আমার বন্ধু আমার 1 year সিনিয়র ডক্টর সেলভা রাজা ফ্রম মালয়েশিয়া, he spent the night with me. I couldn't sleep the whole night. I vomited few more times. And প্রথমবারে first hour of the next morning he took me to the hospital. তারপরে 1 ঘন্টার পরে আমিও ভিতরে ঢুকে আমি symptoms তো বলতে চাইছিলাম, কিন্তু সরাসরি উনি he was revealing my history. I said I am on ranitidine, omeprazole as and when I require, because I used to have some peptic symptoms. Without much delay he gave me omeprazole. He gave me some antispasmodics and he said go and rest. Professor আসতেছে, আমি ঠিক হচ্ছে না। The evening somebody came there, I actually didn't know, and this gentleman was saying, if I recollect correctly, what I can still remember very clearly is, আরে এই ছেলেটা এরকম রাখি কোনো মনে হলো, এটা তো appendicitis ভাই, এটা তো বার্স্ট হচ্ছে তো এখন। ফর হাউ লং হি হ্যাড বিন লাইক দিস, কি এর মানো হইতো, আমাদেরকে ডিসকাস করলেও হইতো, হি শুড হ্যাভ কনসাল্টেড আস, বাট আই কুড হিয়ার দ্যাট ক্লিয়ারলি। দেন হি টার্ন টু মি এন্ড সেড, প্লিজ ডোন্ট ওয়ারি, ইউ নিড ইমিডিয়েট সার্জারি, আই উইল অপারেট, there will not be any problem, don't worry, your parents are far away, yet I have done hundreds and thousands of these cases, please be assured you will have no problem. So that same night around 9-10 p.m. I was in the operation theatre. My appendix came out. It was gangrenous appendicitis. সবার মতো আমি আবার ক্লাস শুরু করে লেখাপড়া শুরু করলাম। তখন আমার কি মনে হয়েছিল, ফিউ ইভেন্টস, রোগী দেখতে হলে ভালোই দেখতে হবে। এটা স্ট্যান্ডিংয়ে একটা প্রেসক্রিপশন দিলে ডায়াগনোসিস মিস হয়ে যায়, সেটা আমরা সবসময়ই করি, কিন্তু সেই দিন একবার আমার নিজের উপরে হয়েছে বলে আমার মনে আছে এখন, যার ফলে আমরা আমাদের কাজটা একটু লাইটলি নিলে আর একজনের জীবন কষ্ট করতে পারবেন। সেই জন্যে প্লিজ টেক ইট ভেরি সিরিয়াসলি। আমরা যেহেতু উই ডিল উইথ পেশেন্টস অল দ্য টাইম, ফ্রম মর্নিং টিল নাইট, ডে ইন ডে আউট উই ডিল উইথ পেশেন্টস, সেই জন্যে উই গেট কমপ্লেসেন্ট। আমরা মানি নিই এটা তো আমাদের কাজ, ডেইলি কাজ, রুটিন কাজ, সব সময় রোগীদের সাথে আমরা আলাপ করতে থাকি, মিস করতে থাকি, সেই জন্য উই টেন্ড টু ওভারলুক সার্টেন থিংস। আমরা রোগীর সাথে সবসময় সাথে থাকি, কিন্তু রোগীরা আমার সাথে সবসময় থাকে না। They come to us only once in a while, maybe once in a lifetime. সেই জন্য every patient must get the maximum attention of the doctors. I remember one thing very clearly, অস্পষ্টভাবে আমার মনে আছে এখন, সেটা সে ডক্টর, উনি বলেছেন আরে এটা তো অ্যাপেন্ডিসাইটিস, ক্লিয়ার কাট তো। Immediately he turned to me and said, don't worry, you will have to be operated. I have operated hundreds and thousands of cases. You will have no problems. You will be all right. Home and parents are far away, but we are here to help you. এটা শোনার সাথে সাথে আমার
ব্যথায় হারাই গেছি। উনি আমাকে বলছেন, যিনি আমাকে অপারেশন করেছে উনি হলো প্রফেসর খাদিমুল ইসলাম। তারপরে দিকে দ্য রিলেশন বিটুইন প্রফেসর খাদিমুল ইসলাম অ্যান্ড লোটে চেঞ্জড। তারপরে আমি এখান থেকে শেষ করে যেটুকু আই গট ইন টাচ উইথ প্রফেসর খাদিমুল ইসলাম, আই গট কি বলবো energized to be a surgeon. So I followed him. I took the surgical residency here, training here, 6 months at Mymensingh Medical College. Followed Professor Khadimul Islam to Midford Salimullah Medical College. Did my training from Salimullah Medical College. Took my FCPS from BCPS. আমরা যখন ওই একতলায় বসেছিলাম ওই রেজাল্টস অপেক্ষা করতে, group of professors came down the stairs. And I saw Professor Khadim looking for somebody. Hoping that he was looking for me, I stick my head up a little bit and he said, he did this to me. I went to him, I said, my boy, you have done it. It's not for me. The reason for telling you this is, teachers have very, very high regards for the students. পরে প্রফেসর মোহাম্মদ খাদিমুল ইসলামের সাথে লোটে শিরিং এর ছাত্র শিক্ষক সম্পর্কটা অনেকটা পিতা পুত্র সম্পর্ক তুল্য হয়ে ওঠে এবং এই স্যারের ছাত্র হিসেবে বাংলাদেশ থেকে ডাক্তারি পেশার বিশেষজ্ঞ পদটি অর্জন করে লোটে শিরিং নিজ দেশ ভুটানে ফিরে যান। সত্যিকারের ছাত্র শিক্ষক বন্ধন যে কত মধুর, সম্মানীয় এবং ফলপ্রসূ, যা একজন ছাত্রকে অনায়াসে এভারেস্টের মতো উঁচু সাফল্যে পৌঁছাতে পারে, সেরকম একটি ঘটনা প্রফেসর মোহাম্মদ খাদিমুল ইসলাম স্যার পরবর্তীতে একটি দৈনিক পত্রিকায় লিখেছিলেন, তা আমি সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। লোটে শিরিং যখন ভুটানে প্র্যাকটিসরত ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন, সে সময় প্রফেসর খাদিমুল ইসলাম স্যার একবার অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তখন বাংলাদেশে হরতাল চলাতে সব ধরনের পরিবহন একরকম স্থবির ছিল। এই অবস্থার মধ্যেই লোটে শিরিং তার নিজের দেশের সীমানা অতিক্রম করে পায়ে হেঁটে, সাইকেলে এবং বিভিন্ন স্বল্প গতির ট্রান্সপোর্ট এর মাধ্যমে প্রফেসর খাদিমুল ইসলাম স্যারের সামনে এসে সহসা চমকে দিয়ে বলেছিলেন, স্যার আপনি অসুস্থ শুনে আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি, তাই চলে এলাম। বাহ, কি চমৎকার ছাত্র শিক্ষকের শ্রদ্ধা ভক্তি সম্পর্ক! একেই বলে নিরহংকার শিক্ষা, যা লোটে শিরিংকে পরে তার দেশের সর্বোচ্চ সম্মানীয় পদ রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত করেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের সেই স্মৃতিচারণ অনুষ্ঠানে লোটে শিরিং তার প্রিয় শিক্ষক প্রফেসর খাদিমুল ইসলাম স্যারের বিভিন্ন সহযোগিতা, ভালোবাসা, স্নেহ এবং আশীর্বাদের কথা গর্ব এবং সম্মানের সাথে সারা বিশ্বের কাছে তুলে ধরেন। পরে খাদিমুল ইসলাম স্যার এর প্রতিক্রিয়ায় তার অভিভূত ও আপ্লুত হয়ে বলেছিলেন, লোটে শিরিং এর এই সম্মান আমার কাছে নোবেল পুরস্কার পাওয়ার চেয়েও অধিক আনন্দের। এবং আমার মনে হয় ডক্টর লোটেকে যে কেউ খুব অল্প সময়ের মধ্যেই হোল হার্টেডলি অ্যাকসেপ্ট করবে, এই ধরনের কিছু মানবিক গুণাবলী তার মধ্যে আছে। সেই তার যাত্রা, অপারেশন আছে, ইউ প্লিজ কাম অ্যান্ড অ্যাটেন্ড, সে অন্তত তার হাফ অ্যান আওয়ার বিফোর সেখানে যেত, গিয়ে ওই রুগীটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু দেখতো। তারপরে সে দেখতো যে আমি ওই রুগীটার কিভাবে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করেছি, কি ডায়াগনোসিস করেছি, কি আমার প্ল্যান অফ ট্রিটমেন্ট, এগুলোকে মাথার মধ্যে নিয়েই সে তখন অপারেশন টেবিলে আমার সামনে আসতো। তার মানে তার একটা মেন্টাল প্রিপারেশন নিয়েই যে এটা এই অপারেশন হবে, স্যারকে আমাকে এইভাবে হেল্প করতে হবে বা এই ইত্যাদি ইত্যাদি। তো কাজে তাকে আমি অফিসিয়াল প্ল্যাটফর্মে এবং আউটার প্ল্যাটফর্ম দুই জায়গাতে তার সাথে আমার যে রিলেশনশিপটা, এবং আমি রিয়েলি তাকে আমার ছেলে মেয়ের মতোই তাকে আমি দেখতাম, যেটার মানে প্রতিফলন তার বক্তৃতায় আপনারা দেখেছেন। কিন্তু ওকে যে আমি এই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করলাম বা ও যে অসুস্থ হলো, এই ঘটনাটা সত্যি কথা বলতে আমি এত বছরের মাথায় আমি একদম টোটালি আমি ভুলেই গেছিলাম। ও বলার পরে তখন আমার জিনিসটা আমি রিকালেক্ট করলাম। তো এক্স্যাক্টলি ও যা বলেছে আমার এখন মেমোরিতে সেটাই এখন আসছে, যে ময়মনসিংহ মেডিকেল কলেজে তখন আমি একদিন আমার জুনিয়ররা বললো, স্যার আমি স্টুডেন্ট কেবিনে একজন
স্টুডেন্ট সিক আছে, মেডিসিন সাইডে ভর্তি, তো আমাদেরকে ইনফর্ম করছে বা রিকোয়েস্ট করছে যে আপনি যেন গিয়ে তাকে একটু দেখেন। চলো যাই। তখন আমরা সবাই মিলে গেলাম, গিয়ে দেখলাম ওকে। দেখে আমি ইনস্ট্যান্ট ওই ঠিক ও যেভাবে বলছে ইনস্ট্যান্ট আমি ডায়াগনোসিস করলাম যে এটা তো অ্যাপেন্ডিসাইটিস এবং এটা তো প্রায় বাস্ট করছে। আচ্ছা, ছেলেটাকে এভাবে এরা কয়েকদিন ধরে এখানে ফেলে রাখছে বা ট্রিটমেন্ট করছে, কেন আমাকে বললো না? এটা আমি একটু স্বগতোক্তির মতো এইভাবে মন্তব্য করলাম। করার পরে তখন আমি তাকে এশিওর করার জন্য বললাম যে দেখো, ইউর কন্ডিশন ইজ সাস অ্যান্ড সাস অ্যান্ড ইউ নিড ইমিডিয়েট সার্জারি। তো তখন ওদের ভিতরে কে একজন যেন বললো যে স্যার, ও তো এরকম বাড়ি ভুটান, ওর বাপ মা আত্মীয় স্বজন সব তো দেশে। তা আমি ওটা শোনার পরে বললাম যে সো হোয়াট, তার বাপ মা অনেক দূরে আছে, বাট এখানে তো উই আর হেয়ার টু হেল্প হিম। আমি তখন তাকে ওইভাবেই এশিওর করলাম যে দেখো, appendicitis operation, it's a very common operation, even the junior surgeons used to do it regularly, but definitely you are a medical student, it's your definitely right to have this service from a senior doctor. তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলাম, অপারেশন করলাম, সুস্থ হয়ে গেল। এবং তখনই যে আমার সঙ্গে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, বা 2005 মার্চ আমি হঠাৎ করে অ্যাকিউটলি সিক হয়ে গেলাম। তো আলটিমেটলি সেইটার জন্য আমি অ্যাপোলো হসপিটালে ভর্তি হলাম। ওখানেও আমি যে আমাকে অপারেশন করলো, সেও আমারই ছাত্র, আমারই হাত দিয়ে তার সার্জারি যাত্রা শুরু করে। এটা আমার জন্য এগেইন একটা বিরাট হ্যাপিনেস এবং গর্বের। তো ওই সময় সে যখন খবরটা পেল ভুটানে থেকে যে আমি অসুস্থ, আমার একটা অপারেশন হয়েছে, সে তখন ভুটানের একদম প্রত্যন্ত অঞ্চলে ইস্টে কাজ করছিল, রুরাল এরিয়াতে। খবরটা শোনার সাথে সাথেই সব কিছু বাদ দিয়ে সে স্টার্ট করে টু হিজ জার্নি টুয়ার্ডস বাংলাদেশ, এবং প্রায় 1.5 দিনের জার্নি কমপ্লিট করে সে আমাকে এসে হসপিটালে আমার সামনে যখন হাজির হয়, আমি সেদিন সত্যি সত্যি মানে আমার জন্য ওটা ছিল একটা বিশাল ব্যাপার যে লোটে, ইউ আর হেয়ার। বলে স্যার, আই কুড নট কিপ মাই সেলফ over there. As soon as I heard that you are sick, I started traveling to you. Sir, how are you now? By this time আমার অপারেশন হয়ে গেছে। তখন ইনফ্যাক্ট অপারেশনের পরে আমি কথা বলতে পারছিলাম না, টেকনিক্যাল কারণে আমার এখানে ব্যান্ডেজ বাঁধা ছিল, সব রিটেন কমিউনিকেশন আমরা করছিলাম, ও বলছিল। তো এটা একটা আমার মানে বলবো যে খুবই টাচি একটা সিচুয়েশান, একটা ইভেন্ট, যে একটা শিক্ষকের প্রতি কতটা শ্রদ্ধা, কতটা রেসপেক্ট, কতটা ভালোবাসা থাকলে এই ধরনের সুদূর একটা জায়গা থেকে একজন ছাত্র তাকে তার অসুখের সময় দেখতে আসতে পারে, এটা আমার জীবনে আমি কোনোদিন ভুলবো না। কারণ অনেক আমাদের নিকট আত্মীয়রাও কাছে থেকেও তো আসে না। তো এটাই মানে আরেকটা ইভেন্ট যেটা ইন্ডিকেট করে যে তার সাথে আমার আত্মিক সম্পর্কতা কতটুকু ছিল, বিয়ন্ড দি নর্মাল রিলেশনশিপ অফ স্টুডেন্ট অ্যান্ড টিচার। সে যে এখানে তার লেকচারের মধ্যে যে একটা অন্যতম মেইন মেসেজ সে ছাত্রদের জন্য দিয়ে গেছে যে ভালো ডাক্তার হওয়ার জন্য একজন ভালো মানুষ হও, ডেফিনেটলি ভালো মানুষের সমস্ত গুণাবলীগুলো তার মধ্যে আছে। এবং ও আমাকে এই পাবলিকলি আমার সম্পর্কে যে কিছু কথা বলেছে এবং সে যে কমপ্লিমেন্ট আমাকে দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে, আমার ফিলিংস, ইটস ইকুয়ালি লাইক এ নোবেল প্রাইজ ফর মি। এর চেয়ে বড় কিছু পাওয়া একজন শিক্ষক হিসেবে আর কিছু নেই। তখন এই জিনিসটা আপনি বাজারে কিনতে পাবেন না। এটা হলো যে ময়মনসিংহ মেডিকেল কলেজের বেঞ্চ থেকে সিংহাসন পর্যন্ত পৌঁছানোর সবগুলো ঘটনাই শিক্ষণীয় ও অনুকরণীয়, যা নিরহংকার শিক্ষার একটি অনন্য উদাহরণ। আমার মনের আর্কাইভে লোটে শেরিং এর এই অনুপম ভিডিও ক্লিপটি আদর্শ শিক্ষার একটি মডেল হিসেবে জমা থাকবে। হ্যালো ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, এই আলোচনার প্রথম প্রিয় মানুষটির সাফল্য যে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভরশীল নয়, তা ধ্রুব সত্যের ন্যায় ফুটে উঠেছে। বাস্তবিক অর্থে যে শিক্ষা শুধুমাত্র অর্থোপার্জন, আত্মকেন্দ্রিক তথা পরিবার কেন্দ্রিক হয়, সে শিক্ষায় দেশ বা জাতি কোনোভাবেই উপকৃত হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণের এই আংশিক আলোচনার বিশ্লেষণে আমার এই বিশেষ পর্বটির নামকরণ করেছি ম্যান, মিকনেস অ্যান্ড এডুকেশন।
আশা করি এই নামকরণে আপনারাও একমত হবেন এবং এই উপভোগ্য জার্নি বাই টকিং এর সাথে শেষ পর্যন্ত থাকবেন। এবার আমি আমার দ্বিতীয় প্রিয় মানুষটি সম্পর্কে আলোচনায় যাচ্ছি। উনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন খ্যাতিমান প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত ওনার সাক্ষাৎকারের প্রশ্নোত্তর পর্বের কিছু চমকীয় ও হৃদয় ছোঁয়া অংশ আপনাদের সাথে শেয়ার করছি। তার উদ্ধৃত করা প্রশ্নোত্তরগুলো ছিল এইরকম। প্রথম প্রশ্নের উত্তরে বলেছিলেন, মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছুই নাই, কারণ মৃত্যু অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়। জীবনে যখন মৃত্যু আছে তখন পাপ কাজ করে লাভ কি? আমার এই প্রিয় মানুষটি হয়তোবা ইংল্যান্ডের কবি সিলভিয়া প্ল্যাথ এর মৃত্যুকে ভালোবাসা নিয়ে কবিতা লেডি লাজারাসের কয়েকটি পংক্তি, ডাইং ইজ অ্যান আর্ট লাইক এভরিথিং এলস, আই ডু ইট এক্সেপশনালি ওয়েল, মনে হয় হৃদয়ে ধারণ করে রেখেছিলেন। দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন, কাউকে ভালোবাসতে হবে এক বুক সমুদ্র নিয়ে। প্রেমে পড়ার মতো এমন আনন্দ মনে হয় আর কিছুতেই নাই। তবে একটা জিনিস মাথায় থাকতে হবে, কাউকে হার্ট করে বা বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্হিত কাজ মনে হয় আর নাই, অর্থাৎ সেটা হবে প্রতারণা। তৃতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন, আই এম নট এ গ্রিডি পারসন, আমি লোভী মানুষ না। হ্যাঁ, আমার চেয়ে অনেক কম নিচু মানের শিল্পীরা অনেক আলোচিত বা সম্পদশালী হয়েছে, এতে আমার মনে কখনোই দ্বন্দ্ব বা আক্ষেপের সৃষ্টি করেনি। সর্বশেষ প্রশ্নের উত্তরে সাংস্কৃতিক অঙ্গনের আরেক খ্যাতিমান তারকার ব্যাপারে উনি কোনো মন্তব্য করেননি, কারণ তার কতটুকু অসম্মান হোক তা তিনি চাননি। এই সফল ব্যক্তির নাম হয়তো আপনারা জানেন, তবে এখনই ওনার নামটি বলছি না। আশা করি আমি আপনাদের কমেন্ট বক্সে তার নামটি মিলিয়ে নেব। ওনার সহজ সরল এবং সাবলীল প্রশ্নের উত্তরের কথামালাগুলি স্পষ্টভাবে আমাদেরকে জানান দিয়ে যাচ্ছে যে মানুষের ঈমানকে ঠিক রাখতে হবে, মানুষকে সম্মান দিতে জানতে হবে এবং খ্যাতি, সাফল্য ও সম্মান শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য নয়, যেখানে সেন্স অফ হিউম্যান বিং এর বিষয়টিও থাকতে হবে। প্রেমে পড়ার মতো আনন্দ বোধহয় আর কিছুতে নাই। কাউকে হার্ট করে, কাউকে বেদনা দিয়ে প্রেমে পড়ার মতো এরকম গর্হিত কাজ বোধহয় পৃথিবীতে নাই। তুমি যখন কাউকে ভালোবাসবে, এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমাকে, এক বুক সমুদ্র নিয়ে, তা না হলে সে প্রেমের কোনো অর্থ Let us নেই। dare to read, think, speak and write. আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামসের এই উক্তিটিও আজ এই দুই দিগন্তের দুজন খ্যাতিমান মানুষের নিরহংকার শিক্ষার মাধ্যমে কিভাবে জীবনকে আলোকিত করতে হয় তা লেখার জন্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার শেষাংশে আমি আবারও আজকের আলোচনা দুই মেরুর দুজন সফল ব্যক্তি সাফল্য যে একদিনে আসেনি তা আমাদের নতুন প্রজন্মকে বুঝতে হবে। খ্যাতির জন্য এই গুণী ব্যক্তিদের নিজেদের সাথে নিজেদের নিরহংকার ও শ্রদ্ধা অবনত শিক্ষার কঠিন প্রতিজ্ঞা ছিল জীবনের সূচনা লগ্ন থেকেই। এই ধরনের অনেক সফল ব্যক্তির অনুপ্রেরণামূলক জীবনী আমাদের পাঠ্যপুস্তকে বর্ণিত আছে, যা থেকে আমাদের তরুণ প্রজন্ম জীবন গঠনের সঠিক নির্দেশনা পেতে পারে। শেষাংশে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর 1975 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দেওয়া হৃদয় ছোঁয়া বক্তৃতার গুরুত্বপূর্ণ কথাগুলো আমার কাছে আজকের আলোচনার মূল বিষয়বস্তুরই প্রতিফলন হতে পারে তা প্রতীয়মান হয়েছে। জাতির জনকের মতো এত উঁচু মানের ব্যক্তি সেদিন অনেক গণ্যমান্য উচ্চশিক্ষিত ও ঊর্ধ্বতন সেনা অফিসারদের উদ্দেশ্যে অনর্গলভাবে যে উপদেশমূলক কথাগুলো বলেছিলেন, সত্যি তা শিক্ষণীয় এবং হৃদয়ে ধারণ করে রাখার মতো। জাতির পিতার কণ্ঠে আবৃত্তিকৃত 4 লাইনের কবিতাটিও যেন আজকের আলোচনার একটি সংক্ষিপ্ত মডেল। বুকে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে মানুষ যখন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করি আবার কথা হবে। আমি মোহাম্মদ আসাদুল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।